আমাদের রাউন্ড টেবল, আমাদের কথার মূল বক্তব্য ছিল চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটিস ইন ফিউ এরিয়াস। আমি খুব মন দিয়ে সব বক্তাদের কথা শুনলাম, অত্যন্ত সুন্দর কথা। আমি যেটা করব সেটা হলো তিনটে এরিয়াতে, হেলথ, নিউট্রিশন এবং এডুকেশন। এই তিনটে এরিয়াতে আমি একটু নিচের দিকে যাব। আমরা যে কথাগুলো শুনলাম, হায়ার এডুকেশন, রিসার্চ, এগুলো নিয়ে কথা হয়েছে। আমি একটু এটার বটমে একটু যেতে চাই। হ্যাঁ, আমি এনকারেজ করবো যে আমাদের যারা ইয়ুথ ভাই বোনেরা, আমার ছেলেমেয়েরা আছে, তারা এগুলো পরবর্তীতে আমরা বিবেচনা করব। প্রথমেই আসি আমাদের এডুকেশন সেক্টর। আমার একবার সুযোগ হয়েছিল, না দুবার সুযোগ হয়েছিল, আপনারা মনে শুনেছেন খান একাডেমির কথা। তার যে প্রতিষ্ঠাতা সালমান খান, তার বোথ প্যারেন্টস আর ফ্রম বাংলাদেশ। হ্যাঁ, তো সালমানের সাথে আমি দুইবার কথা। একবার আমাকে বলছিল যে ভাই, আমাদের যে নট বাংলাদেশ বাট গ্লোবালি যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, হি ওয়াজ কম্পেয়ারিং উইথ কনস্ট্রাক্টিং এ নিউ বিল্ডিং। আমরা যখন একটা বিল্ডিং তৈরি করি, যখন ভিত প্রথম শেষ করি, ভিত করা হয়ে গেলে পরে যারা কাজটা করায় তারা একজন ভালো ইঞ্জিনিয়ার, খুব ভালো একজন ইঞ্জিনিয়ারকে পাঠায় সে ভিতের অবস্থাটা দেখার জন্য, কাজটা কেমন হলো। ইঞ্জিনিয়ার সাহেব দেখে হয়তো কোথাও কাজের মান খারাপ হয়েছে, সব জায়গায় অনেক জায়গায় ভালো হয়েছে, কিন্তু যিনি পাঠালেন তিনি ওই ইঞ্জিনিয়ারের রিপোর্টটা নিয়ে সুন্দর একটা জায়গায় রেখে দিয়ে আবার একতলার কাজ শুরু করলেন, স্ট্রাকচারের কাজ। স্ট্রাকচার হয়ে গেল, আবার ইঞ্জিনিয়ার গেল। ইঞ্জিনিয়ার সাহেব যে তাকে অনেক টাকা পয়সা দেওয়া হলো, সে আবার সুন্দর করে দেখলো। হ্যাঁ, হয়তো কোথাও কোথাও ঠিকমতো কিউরিং হয় নাই, ঠিকমতো পানি দেয় নাই, সেগুলো সে রিপোর্টে দিল। এই রিপোর্ট মালিক পেল, মালিক পেয়ে আবার ওইটা রেখে দিল সুন্দর রিপোর্ট, আবার দোতলা কাজ শুরু করলো, এইভাবে শেষ করলো। এবং একসময় দেখা গেল যে ওই ইঞ্জিনিয়ার সাহেব যে রিপোর্টটা দিয়েছিল, দিতে সমস্যা ছিল কোথাও কোথাও। সেই সমস্যাগুলো যেহেতু কারেক্টেড হয় নাই, খুব একটা সময় এই বিল্ডিংটা হয়তো লংজিভিটি হওয়া উচিত ছিল 100 ইয়ার্স, কিন্তু 20 ইয়ার্স পরেই দেখা গেল এটা বিভিন্ন জায়গাতে ধসে পড়তেছে, ভেঙে পড়তেছে, ফেটে যাচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থাও কিন্তু কিছুটা এরকম। আমরা যখন একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে পরীক্ষা দিই, পরীক্ষা খুব জাঁকজমকের সাথে পরীক্ষা অর্গানাইজ করা হয়, পরীক্ষা অনেক টাকা খরচ করা হয়, শিক্ষার্থীরা অনেক কষ্ট করে সারা পড়াশোনা করে। পরীক্ষায় যদি একটা শিক্ষার্থী 90 পায়, সে 10 কেন পেল না, কিন্তু তার আরেকজন শিক্ষার্থী হয়তো 100 পেয়েছে, 100, আরেকজন পেয়েছে 90, 10 কেন পেল না, বা একজন 60 পেল, 40 কেন পেল না, এটা কোনো বিশ্লেষণ ছাড়া, এটা কোনো ইন্টারপ্রিটেশন ছাড়া, এই ভিত্তিতে কোনো কমিউনিকেশন ছাড়া ওই শিক্ষার্থীকে কিন্তু পরের ক্লাসে তুলে দিল। এইভাবে সে একটার পর একটা উপরের ক্লাসে যেতে থাকলো। একসময় সে কিন্তু তার যে কর্মজীবনে যে যখন সে যায়, তখন সে কিন্তু ক্রাশ করে। তো আমাকে সেই উপমাটা খুব ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে এটা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার জন্য সাংঘাতিকভাবে প্রযোজ্য। আপনারা জানেন কিনা জানি না, আমাদের দেশে, আমরা এটাকে বলি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। আমাদের দেশের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হলো 0.4647। তার অর্থ আমাদের যে টোটাল প্রোডাক্টিভিটি গেইন আমরা যতটা অ্যাচিভ করতে পারতাম একটা জাতি হিসাবে বাংলাদেশে, তার 47% আমরা গেইন করি। বাদ বাকি আমরা গেইন করি না বিকজ অফ 3 ফ্যাক্টরস: হেলথ, এডুকেশন অ্যান্ড নিউট্রিশন। এই তিনটার ঘাটতির জন্য আমরা বাদ বাকি প্রোডাক্টিভিটি গেইন করি। গর্ভবতী মা থেকে শুরু করে বাচ্চার প্রথম 2 বছর যদি আমরা সঠিকভাবে মাকে যদি আমি পুষ্টি না দেই, বাচ্চা জন্মের পরে বাচ্চাকে যদি আমরা পুষ্টি না দেই, 2 থেকে 3 বছর পরে আমি বাচ্চাকে যদি বেশি বেশি খাবার দেই, বাচ্চা এইভাবে বাড়বে, ওবিজ হবে, কিন্তু মাথার যে ব্রেইন, এই ব্রেইন কিন্তু ফার্দার তার তেমন কোনো ডেভেলপমেন্ট হবে না। তাকে কি কি এনভায়রনমেন্ট দিচ্ছে, এই যে ফ্যাক্টরগুলো, এগুলোকে নিয়ে আমরা তেমন একটা জাতি হিসেবে ভাবি, যেমন শিক্ষার মান নিয়ে আমরা কথা বলি। এটা হলো ওই সালমান খানের মতো, আমরা ওই স্ট্রাকচারাল ব্যাপারগুলো দেখি না। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আমরা অনেক উপরে উঠে যখন আমরা পারি না, আমরা এই যে হিউম্যান ইন্ডেক্স কম হয়, আমাদের প্রোডাক্টিভিটি কম হয়, তখন আমরা অত্যন্ত ফ্রাস্ট্রেটেড হই, কিন্তু আমরা বেসিক ব্যাপারগুলো দেখি না। আমি এনকারেজ করব আমাদের, বিশেষ করে আমাদের ইয়ুথদের, এই আন্ডার পিনিংসগুলো খুব ভালোভাবে বুঝতে। আমার মনে হয় যে 5ই আগস্ট আমাদের যে স্বৈরাচার চলে গেছে, আমাদের জাতীয় জীবনে পরিবর্তন হয়ে যায়। আমি মনে করি সবচেয়ে বড় যে পরিবর্তনটা, আমাদেরকে রেটরিক বেস রাজনীতিকে পিছনে ফেলতে হবে। পাই নাই, পাই দিতে হবে, পাবো,
এইসব বাদ দিয়ে কেন পাই নাই, কিভাবে পাবো, আমাদেরকে রেটরিক বেসড রাজনীতির পরিবর্তে we have to do a paradigm shift and introduce a knowledge based politics. আমাদের এতদিন রাস্তার স্লোগানের দরকার ছিল, আমাদের জনসভার দরকার ছিল, প্রয়োজন ছিল, স্বৈরাচারকে দেখানোর দরকার ছিল যে আমাদের সাথে জনগণ আছে। আমাদের এখন তো কোনো স্বৈরাচার নাই, আমাদের এখন এই রাস্তার যে স্লোগান, আমাদের যে রাস্তার মিছিল, ওইটাকে এই যে আমরা রাউন্ড টেবল এই ফর্মেটে এখন নিয়ে আসতে হবে, নিয়ে এসে আমাদের জাতীয় জীবনের যে খুঁটিনাটি ব্যাপারগুলো আছে এগুলোর গভীরে যেতে হবে। এবং সরকারের সাথে যখন কথা বলবো বা কোনো কিছু যদি চেতে চাই, আমাকে দেন শুধু না, কি দিবে, কিভাবে দিবে, তার ফিসক্যাল স্পেস আছে কিনা, তার ইনস্টিটিউশনাল কনটেক্সট ঠিক মতো আছে কিনা, এই সব কিছু গভীরভাবে ভেবে আমাদেরকে চেতে হবে, যাতে করে চাওয়াটা গ্রহণযোগ্য হয় সরকারের কাছে বা অন্য যে কোর কাছে। এইটা গেল শিক্ষা নিয়ে। আমি যদি হেলথে যাই, আমরা সবসময় বড় বড় হসপিটালের কথা বলি, আমরা ট্রিটমেন্ট পেলাম না এই কথা বলি, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের যে প্রাইমারি হেলথ কেয়ার, দ্যাট ইজ দ্য ফাউন্ডেশন অফ দ্য হেলথ সিস্টেম, এন্টায়ার সিস্টেম। হ্যাভ উই এভার থট or have you ever discussed যে আমাদের স্বাধীনতার এই 55 বছর পর আজকে পর্যন্ত শহর এরিয়াতে এখন পর্যন্ত সরকারি ওন কোনো প্রাইমারি হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার নাই? এটা নিয়ে কি আমরা কখনো কথা বলি? আমাদের দেশের সব শহর, শুধু ঢাকা শহর না, যে কোনো পৌরসভায় আমরা আজকে পর্যন্ত স্বাধীনতার এত বছর পরে আমরা 100% ডিপেন্ডেন্ট অন NGOs অ্যান্ড ফরেন ডোনার্স টু প্রোভাইড ভেরি ভেরি বেসিক প্রাইমারি হেলথ কেয়ার। এই নিয়ে আমরা কিন্তু কখনো কেউ কথা বলি না। তা আমরা মনে করি যে এই প্রাইমারি হেলথ কেয়ার যদি আমরা উন্নত করতে না পারি, আমরা কখনো একটা সুস্থ জাতির যে হেলথ আউটকাম, এইটা আমরা অ্যাচিভ করতে পারবো না। আর প্রাইমারি হেলথ যদি অ্যাচিভ করতে চাই, তাহলে পরে আমাদের শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার গড়া না, শহরে এবং গ্রামে স্বাস্থ্যকেন্দ্র গড়া না, যারা এই স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য জড়িত, এই যে ডিপ্লোমা ফিজিশিয়ানস, কমিউনিটি হেলথ ওয়ার্কার্স, এদের জীবন জীবিকা, এদের জীবন মান যদি আমরা উন্নত করতে না পারি, তাহলে পরে আমরা কখনই একটা সুস্থ একটা স্বাস্থ্য ব্যবস্থা আমাদের মধ্যে দেশে কখনই পাবো না। আমি কিছুদিন আগে বগুড়াতে গিয়েছিলাম, সেখানে রাজশাহী বিভাগের 6টা জেলার আপনার স্বাস্থ্যকর্মী এসেছিল, যারা কমিউনিটি হেলথ ওয়ার্কার্স। তারা বলছিল কেউ 6 মাস বেতন পায় না, অনেকে দেখলাম 13 মাস বেতন পায় না। অনেকে আছে তারা কাজ করে, তাদের সকালে দরজা খুলে তাদের কমিউনিটি ক্লিনিকের ভিতরে সাপ বসে আছে, ফ্লোর নাই, ফ্লোর ধসে গেছে, চারিদিকের আপনার দেয়াল ধসে যাচ্ছে। তো ওইরকম একটা ব্যক্তিগত তার যে আর্থিক অবস্থা, সে যেখানে যে কাজ করে সেখানকার যে ভৌত অবকাঠামো, সেখানে থেকে সে কীভাবে স্বাস্থ্যসেবা ডেলিভার করবে, এইগুলোরই আমার মনে হয় যে আমাদের যে তরুণ যে প্রজন্ম, তাদেরকে এই ব্যাপারগুলো ভালোভাবে বুঝতে হবে, তাদেরকে এই গভীরে যেতে হবে এবং গভীরে যেয়ে এই পলিসিগুলোকে ওখান থেকে তুলে আনতে হবে, এনে সরকারকে বলতে হবে যে আমরা এইটা চাই, তার কারণ এই কারণ। তাদেরকে অনেক বেশি হোমওয়ার্ক করতে হবে, শুধু চেলেই হবে না, চেলেই পাওয়া যাবে না। তা আমার মনে হয় যে আমি আর বেশি কথা বাড়াবো না। আমি আবারও বাংলাদেশ ডায়ালগকে ধন্যবাদ জানাই এই ধরনের ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান করার জন্য, এবং আমি এনকারেজ করি এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে সম্পৃক্ত থাকতে চাই। যদি কোনো সহযোগিতা দরকার হয়, যে আমার পক্ষে সম্ভব হয়, সেগুলো আমি করতে চাই। এই ধরনের অ্যাক্টিভিটি বাংলাদেশের অন্যান্য প্রান্তে, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার জন্য যদি আমরা আমাদের তরুণ তরুণীদেরকে সচেতন করতে পারি, তাদেরকে যদি আমরা আমাদের ডেভেলপমেন্ট পরিকল্পনায় সম্পৃক্ত করতে পারি, তাদের ইনক্লুড করতে পারি, আমার মনে হয় যে তাহলেই আমরা একটা সুন্দর, আধুনিক এবং একটা গ্রোথ ওরিয়েন্টেড বাংলাদেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে পারবো। অনেক ধন্যবাদ।